আসসালামু আলাইকুম সবাইকে। আমি দি বাংলাদেশ ডায়ালগের পরিচালক এস সাইফ কাদের রুবাব। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দি বাংলাদেশ ডায়ালগের নিয়মিত আয়োজন টিভিডি পার্সপেক্টিভ 6-এ। আমরা দেখতে দেখতে আমাদের ষষ্ঠ আয়োজনে চলে এসেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় অন দ্য ডিপ্লোম্যাটিক ফ্রন্ট সাউথ এশিয়া অ্যান্ড বিয়ন্ড। শুধু বাংলাদেশ নয়, আজকে পুরো পৃথিবী একটি জিওপলিটিক্যাল শিফটের মধ্যে আছে। পৃথিবীর সকল দেশ ও অঞ্চল নানাবিধ বাস্তবিক কারণে নতুন করে তাদের ভূ রাজনৈতিক সমীকরণ, অর্থনীতি ও সমরনীতি নিয়ে ভাবা শুরু করেছে। বাংলাদেশে এই ক্ষেত্রে পরিবর্তনটা হয়েছে আরেকটু ভিন্নভাবে, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে। বাংলাদেশ একটি স্বাধীনতোত্তর সময়ে একটি ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেসির দিকে আগানো শুরু করেছিল। আমরা যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূ রাজনৈতিক পররাষ্ট্রনীতি আমরা বিবেচনা করি, এবং ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সবসময় গুরুত্বপূর্ণ ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে এর যথেষ্ট নজির আমরা দেখতে পাই, এবং এ থেকে কিছু সুফল আমরা তখন উঠিয়ে নিয়ে আসতে পারি, যে সুফলগুলোর এখনও আমরা আসলে পাচ্ছি। আমাদের মোটা দাগে একটা পররাষ্ট্রনীতি ছিল পরবর্তী সময়ে, যে ফ্রেন্ডস উইথ অল অ্যান্ড এনিমিজ উইথ নান। আমি আসলে খুব ভালোভাবে বুঝি না যে এই জিনিসটা বর্তমান বাস্তবতায় কীভাবে ফ্রুটফুলি আসলে কাজ করানো যায়। 1991, 1996 ও 2001-এ গণতান্ত্রিক তিনটি সরকার আমরা দেখেছি। 2008 সাল থেকে আমাদের আসলে মোটা দাগে বৈদেশিক সম্পর্কও সরকার গণতন্ত্রের অবস্থার মতন বৈদেশিক সম্পর্কও আসলে পাল্টাতে থাকে। একটি বিশেষ প্রতিবেশী দেশের উপর নির্ভরতা আমাদের দেশের কূটনীতিকে, পররাষ্ট্রনীতিকে অনেকটাই আসলে এককেন্দ্রিক করে ফেলে। এই নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ কেবল বঞ্চিতই হয়নি, অনেক ক্ষেত্রে আমাদের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আরও দেখেছি পরপর তিনটি প্রহসনের নির্বাচনের পরেও বহির্বিশ্ব থেকে আমাদের বাংলাদেশের তৎকালীন সরকারের উপর তেমন কোনো প্রেশার আসলে ক্রিয়েট করেনি। এর সাথে যোগ হয়েছে রোহিঙ্গা ক্রাইসিস, যার ফলে হয়তো আমাদের আগের যে রেজিমটি ছিল কিছুটা ব্ল্যাঙ্ক চেকও পেয়েছে বহির্বিশ্বের কাছ থেকে। 2020-21 পরবর্তী সময়ে আমরা দেখেছি পরিস্থিতি কিছুটা পাল্টাতে শুরু করে। পশ্চিমা বিশ্ব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে হঠাৎ করে একটু সরব হয়, কিছু স্যাংশনের কথাবার্তা শুরু হয়, অনেক নাটকীয়তা আসলে মাঝখানে হয়। বিস্তারিত বলতে গেলে আসলে অনেক সময় চলে যাবে। এই নাটকীয়তা সব কিছুর পরে 2024-এ একটি নির্বাচন হয়, এবং পরবর্তীতে জুলাই আগস্টে এই অভাবনীয় গণ অভ্যুত্থান। হাজারো ছাত্র জনতার লাশের উপরে দিয়ে বাংলাদেশ আরেকবার রাজনৈতিক মুক্তি লাভ করে। অগস্টে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে পররাষ্ট্রনীতিতে একটি ম্যাসিভ শিফট আমরা বাংলাদেশে দেখতে পারি। বিশেষত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে বৃদ্ধি পায় স্বাভাবিক কারণে ভারতীয় প্রোপাগান্ডা, এবং এটাকে ডিফেন্ড করতে গিয়ে, ডিবাঙ্ক করতে গিয়ে বাংলাদেশ সরকারের ভারতের এগেনস্টে তাদের অবস্থান। তারপর আমাদের সরকার প্রধানের চীন সফর, বাংলাদেশে ইউএন সেক্রেটারি জেনারেলের সফর, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রধান উপদেষ্টার কিছু বক্তব্য, বিবৃতি, সকল কিছু জল অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে মনে হয়েছে, কিন্তু আদতে কতটুকু কাজ হয়েছে আসলে আমরা জিওপলিটিক্যাল ফ্রন্টে এই বিষয়ে সন্দিহান। অতঃপর একজন হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা ইস্যুস নিয়োগ পান। রোহিঙ্গা ইস্যুতে যাকে পরবর্তীতে এই ইস্যু থেকে বের করে নিয়ে এসে তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবেও নিয়োগ করা হয়, যাকে নিয়ে কেবল রাজনৈতিক মহলে নয়, আমাদের অস্বস্তি আছে সকল মহলে। আমাদের সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনীতেও তাকে নিয়ে একটি অস্বস্তি আছে, যেটি প্রকাশ্য। এর মধ্যে চিটাগং পোর্ট বাইরের একটি কোম্পানিকে লিজ দেয়া, রাখাইন রাজ্যের করিডোর ইস্যুতে সরকার ব্যাপক সমালোচিত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথেও এক্ষেত্রে দূরত্ব প্রকাশিত হয়েছে স্পষ্ট। এর মধ্যে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, ইন্ডিয়া পাকিস্তানের একটা ছোট যুদ্ধ হয়ে গেছে, ট্রাম্পের ট্রেড পলিসি, মিয়ানমারের রাষ্ট্রদূতকে অতি সম্প্রতি বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি পাওয়ার কথা বলা হচ্ছে, বাংলাদেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসছে না বলতে গেলে, করিডোর নিয়ে চীনের অস্বস্তিও কিছুটা স্পষ্ট। আবার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব হয়তোবা বসে অবজার্ভ করছে যে বাংলাদেশের ভূ রাজনীতি কোন দিকে আগাচ্ছে। এসব বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এম হুমায়ুন কবির স্যার। আমাদের সঙ্গে আছেন ডক্টর সাইমন পারভেজ, এক্সিকিউটিভ এডিটর, দ্য রোড টু ডেমোক্রেসি অ্যান্ড বিএনপি চেয়ারপারসনস অ্যাডভাইজার টু দি ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি,
এবং আমাদের সঙ্গে আছেন শিক্ষক ও গবেষক আসিফ বিন আলী ভাই। আমি প্রথমে হুমায়ুন স্যারকে দিয়ে শুরু করতে চাই এবং এই প্রথম রাউন্ডের এই প্রশ্নটি আপনাদের তিনজনের কাছেই আসলে থাকবে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি গত ১.৫ দশকের সারসংক্ষেপ আসলে এটা কেমন ছিল, আর আমরা এখন দেখছি আসলে বহির্বিশ্বে আমাদের সম্বন্ধে অনেক কথাবার্তা বলছে, বিশেষত গণতান্ত্রিক বিশ্ব বলতে আমরা যেটাকে চিনি। তা এত দেরি হলো কেন আসলে? এই বিষয়গুলো নিয়ে আপনাদের তিনজনের কাছেই এই প্রশ্নটা প্রথমে রেখে আমরা আজকে অনুষ্ঠান শুরু করব। ধন্যবাদ। শোনা যায়? আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন আপনাদের সবাইকে। আমি প্রথমেই বাংলাদেশ ডায়ালগ এদেরকে ধন্যবাদ জানাই যে আজকে এরকম একটা আয়োজনে আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্যে, এবং বিশেষ করে রুবায়াত খোঁজখবর নিয়েছে, ব্যারিস্টার সাহেবও দেখা করেছিলেন। তো আমি সত্যি আই ফিল অনার্ড যে আজকে এখানে আমাকে কথা বলতে বলা হয়েছে। এবং এখানে আই অলসো রেকগনাইজ যে আপনারা যারা এসছেন, আমাদের অ্যাম্বাসেডার মেহেদি হাসান ইজ অলসো হিয়ার। সো আমি যে প্রশ্নটা করা হয়েছে, আসলে আমরা যখন একটা দেশের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলি তখন এটাকে সেগমেন্ট করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ পররাষ্ট্রনীতি এক ধরনের একটা রাষ্ট্রের সমন্বিত একটা অবস্থানকেই বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপনের জন্য সহায়তা করে, এবং একটা দেশের অভ্যন্তরীণ প্রয়োজনটাই কিন্তু তার পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় নিয়ামক, যেটাকে আমরা ন্যাশনাল ইন্টারেস্ট বলে বলি। যেটা আপনি প্রশ্ন করলেন যে গত 15 বছরে, এটা ঠিক যে গত 15 বছরে একটা ইন্ডিয়া পজিটিভ একটা পলিসি বা ইনিশিয়েটিভ ছিল তখনকার সরকারের, এবং তার ফলে যেটা হয়েছে আমাদের কিছু কিছু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমি বলবো যে কিছু চ্যালেঞ্জও তৈরি হয়েছে, কিন্তু সেটাই শুধুমাত্র পররাষ্ট্রনীতি ছিল সেটা আমি মনে করছি না। আমার কাছে যেটা মনে হয় যে আমরা কিন্তু তখন প্যারালেলি আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা চীনের সাথেও কিন্তু সম্পর্ক বাড়িয়েছি, কারণ আমাদের অর্থনৈতিক প্রয়োজন আমাদেরকে সেই দিকে নিয়ে গেছে। এমনকি পাশ্চাত্য জগতের সাথেও আমাদের সম্পর্ক, সেটা ইউরোপিয়ান ইউনিয়ন বলে, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, বাংলাদেশের 4টা প্রধান যদি আমাদের সম্পর্কের জায়গা বলি, সেখানেও কিন্তু বিস্তৃতি ঘটেছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যে কোনো দেশের পররাষ্ট্রনীতি 3টা মৌলিক উপাদানের ভিত্তির উপর নির্ভর করে। একটা হচ্ছে ধরেন আমরা আইডেন্টিটি যেটাকে বলি, আমরা কারা, আমাদের আইডেন্টিটি কী, সেটার উপর নির্ভর করে। আর দ্বিতীয় যে জায়গাটা করে সেটা হচ্ছে যে সিকিউরিটি, আমার নিরাপত্তার বিষয়টা, কারণ যে কোনো দেশের জন্যই তার নিরাপত্তা নিশ্চিত করাই কিন্তু তার পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান লক্ষ্যমাত্রা হিসেবে থাকে। আর তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্থনীতি, কারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্যই তো দেশের যে কোনো সরকারই থাকে তারা সে চেষ্টা করে। তো এখন আমাদের ধরুন 2টা জায়গায় ইকোনমিতে আমরা গত 15 বছর যদি বলেন, সেখানে আমাদের গ্রোথ আমরা পেয়েছি। সেই গ্রোথে আমাদের সহযোগী হিসাবে ইন্ডিয়া আমাদের যেমন সহযোগী ছিল, চীন যেমন সহযোগী ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন তারাও সহযোগী ছিল, মধ্যপ্রাচ্যের দেশগুলো আমাদের সহযোগী ছিল। আর সেখানে আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি। আমি বলছি যে সকলের জন্য মিউচুয়ালি বেনিফিশিয়াল যদি বলি, সেই জায়গায় আমরা থাকতে পেরেছি। সিকিউরিটি যদি বলেন, সেখানে এসে কিছু প্রশ্ন তৈরি হয়েছে, কারণ আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে আমরা আমাদেরকে যেভাবে দেখতে চাই, যেটুকু অটোনমি অফ ডিসিশন মেকিং চাই, সেখানে আমার ধারণা খানিকটা অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হয়েছে। এবং এখানে একটু ব্যাকগ্রাউন্ডও বলা দরকার যে 2001 সালের পরে পৃথিবীতে যে বিবর্তনটা হয়েছে, সেই প্রেক্ষাপটে কিন্তু সিকিউরিটিটা আর কোনো ইন্ডিভিজুয়াল কান্ট্রি ভিত্তিক থাকেনি, তারও একটা কিন্তু আঞ্চলিক চেহারা আমরা দেখেছি, এবং সেই আঞ্চলিক চেহারার প্রয়োজনেই তখন এক ধরনের নিরাপত্তা সহযোগিতার জায়গা তৈরি হয়েছিল, এবং সেটা আমার ধারণা যে এক সময় পর্যন্ত মিউচুয়ালি বেনিফিশিয়াল একটা পর্যায় ছিল, কিন্তু সেখান থেকেও প্রশ্ন তৈরি হয়েছিল। আর লাস্টলি আমাদের আইডেন্টিটি যেটা বলেন, সেখানে একটা আমার ধারণা যে আমাদের প্রতিবেশী বা ভারত বলুন বা বিশেষ করে সারা বৈশ্বিক প্রেক্ষাপটে যদি বলি, আইডেন্টিটিতে একটা বড় ধরনের পরিবর্তন হচ্ছে বৈশ্বিকভাবে। সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আমরা দেখি, ভারতে যদি আমরা দেখি,
সাম্প্রতিককালে আমরা বাংলাদেশেও কিন্তু এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। তো কাজেই এই তিনটা উপাদানকে সমন্বিতভাবে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখব, আপনি বলছিলেন আপনার ইন্ট্রোডাকশনে, যে আমরা এতদিন পর্যন্ত যে নীতিমালাটা মেনে চলি, যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যারেজ টু নান, এখন আমাদের কথা হচ্ছে যে আমরা এর বাইরে কি কোনো অল্টারনেটিভ দাঁড় করাতে পারছি, বা পারা কি আমাদের জন্য সম্ভব, অথবা সেটা কি ফিজিবল অপশন হবে? হ্যাঁ, এখানে আমি একটা কথা বলে রাখছি, যে আমরা আমাদের প্রয়োজনের ভিত্তিতে কিন্তু অন্য দেশের সাথে সম্পর্কটা নির্ধারণ করি। সেখানে আমাদের অভ্যন্তরীণভাবে যদি আমার বলিষ্ঠতা থাকে, তাহলে আমি অন্যের সাথে বলিষ্ঠভাবে সম্পর্ক বজায় রাখতে পারবো। সেটা ভারত হোক, কি চীন হোক, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, অথবা ইউরোপিয়ান ইউনিয়ন হোক, যার সাথে হোক। এখন এই বলিষ্ঠতার জায়গাটা, আমার ধারণা, আমাদের একটা বড় দুর্বলতা এখনও আছে, এবং আমি জানি না এটা কীভাবে আমরা কাটাবো। সেটা হচ্ছে যে আমরা যে সরকারি ক্ষমতায় থাকে, তারা কিন্তু একটা, আমি বলি 100% যে পাওয়ার বা ন্যাশনাল পাওয়ার, সেটাকে তারা কখনোই কিন্তু গ্যাদার করতে পারে না। কারণ আমাদের এখানে আমাদের রাজনৈতিক কাঠামোটাই এরকম যে আমরা 50%, মানে যারাই ক্ষমতা থাকবে তারাই ক্ষমতা নির্ধারণ করে, তার বাইরে অন্যরা যারা আছে তাদেরকে তারা কখনোই গ্রহণ করতে চায় না। ফলে আমাদের এখানে অভ্যন্তরীণ সংহতির জায়গাটা একটা বড় জটিলতা আছে, এবং সেটা কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির জন্যে নেতিবাচক ভূমিকা পালন করে। তো কাজেই আমরা যেটা এখান থেকে যদি পরিবর্তন চাই, আমরা যদি আমাদের যাদের সাথে আমাদের সম্পর্ক আছে, এবং এই আমাদের চাহিদার প্রেক্ষাপটে আমাদের বাইরের পৃথিবীর সাথে সম্পর্ক যে বিবর্তন হবে, সেটাকে যদি আমরা আমাদের নিরিখে বা আমরা সেটাকে নিয়ন্ত্রকের ভূমিকায় থাকতে চাই, তার প্রধান উপাদান হতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংহতি এবং রাজনৈতিক মতৈক্যের জায়গাটা। এটা যদি না থাকে, তাহলে আমরা যতই কথাই বলতে পারবো, কিন্তু আমাদের সেই জায়গাটা পৌঁছানো আমাদের জন্য ডিফিকাল্ট হবে। এবং আমি আশা করি আপনি যেটা বলছিলেন আপনার ইন্ট্রোডাকশনেও, যে বাংলাদেশে একটা নূতন আত্ম উপলব্ধি এসছে এখন জুলাই গণ অভ্যুত্থানের পরে। আত্মমর্যাদা বোধ এখন তৈরি হয়েছে আমাদের মধ্যে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন, আমরা সকলের সাথেই মর্যাদা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক আমরা রাখতে চাই। এটা ধারণা হিসাবে ভালো, কিন্তু এটাকে যদি বাস্তবায়নের দিকে নিয়ে যেতে চাই, আমরা নীতিগতভাবে এটা বাস্তবায়িত করতে চাই, সেক্ষেত্রে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হবে আমার দেশে রাজনৈতিক মতৈক্য এবং জনগণ এবং সরকারের মধ্যে একটা সংহতি, এবং কাইন্ড অফ কনভারসেশন অর ডায়ালগ অন ফরেন পলিসি। আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে এখনও পর্যন্ত ফরেন পলিসি কিন্তু স্টিল ডান ইন এ ভেরি ব্যুরোক্রেটিক ওয়ে। মানুষকে আমরা সংযুক্ত করার কাজটা করতে পারিনি। এই কাজে আপনারা যে ভূমিকাটা এখন নিয়েছেন, আমি তার জন্য সাধুবাদ জানাচ্ছি। আমি মনে করি এই তরুণ প্রজন্ম হিসেবে আপনারা এই উদ্যোগটা যে নিয়েছেন, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক। কনভারসেশন শুরু হয়েছে, সকলেই এতে অংশগ্রহণ করুক। এর মধ্য দিয়ে বাংলাদেশের জন্য কল্যাণকর কোন পথটা কল্যাণকর হবে, সেই জায়গাটা আমরা বেছে নিতে পারবো বলে আমি আশা করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। সাইমন ভাই, আপনার কাছেও সিমিলার প্রশ্নটা থাকবে। অ্যাট দ্য সেম টাইম স্যার যেগুলো অ্যাড্রেস করলেন, এর বাইরে স্যার যেগুলো কথা বললেন, ঠিক আছে যে আমাদের ফরেন পলিসি সব দেশের সাথে, কারোর সাথে আসলে আমরা ওইভাবে দূরত্ব গত 15 বছরে দেখিনি। ইভেন পাকিস্তানের ব্যাপারে অনেক কথাবার্তা হয়েছে, স্টিল পাকিস্তানের সাথেও একটা সম্পর্ক একটা লেভেলে ছিল। তা কিন্তু বাংলাদেশে যে সমস্যাটা ছিল, যে ফ্রি স্পিচের অবনমন, ফ্রি স্পিচকে দমনের চেষ্টা, গুম খুন হত্যা, এবং ওভারঅল আসলে গণতান্ত্রিক পরিবেশ যে একটা বিঘ্নিত হয়েছে, এই বিষয়ে সবাই কথা বলা শুরু করলেন আসলে 1 দশকের বেশি সময় চলে যাওয়ার পরে। এই জিনিসটা কেন হয়েছিল আসলে, এই জিজ্ঞাসাটা অনেকের থাকে যে এত সময় লাগলো কেন, এটা আপনি অ্যাড্রেস করবেন প্লিজ। ধন্যবাদ সাইফ রুবাব। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমার বেশ কয়েকটা হ্যাট আছে। তো এখন মানে হ্যাট মানে ফিজিক্যাল হ্যাট না, আমি বলতে চাচ্ছি আমার বেশ কয়েকটা পরিচয় আছে। আমি একাডেমিশিয়ান, আমি বাংলা আউটলুক নামে একটি পত্রিকার এডিটর ইন চিফ, আমি রোড টু ডেমোক্রেসি ম্যাগাজিনের এক্সিকিউটিভ এডিটর, আর তার সাথে সাথে আমি অতি সম্প্রতি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সাথে জড়িত হয়েছি। আমি বিএনপি চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট। তো আমি আসলে কথা বলতে গেলে একটু কনফিউজড হই যে কোন হ্যাটটা আমি আসলে মাথায় দিয়ে কথা বলবো। তো আমি যেহেতু আমার দুই পাশে বিশেষ করে অ্যাম্বাসেডর স্যার এখানে আছেন,
আমি যখন শেষ ওনাকে দেখি, ওনার ইন্টারভিউ নিয়েছিলাম আমি, তো সেই কারণে ফরেন পলিসি নিয়ে যে থিওরিটিক্যাল আলাপগুলো রয়েছে, প্র্যাকটিসের যে আলাপগুলো রয়েছে, সেইটা হয়তো ওনার কাছে ভালো জানতে পারবেন। আমি মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ রাজনীতিতে আমাদের পররাষ্ট্রনীতি আমরা কিভাবে দেখতে চাচ্ছি সেই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমরা এমন একটা সময়ে এখন দাঁড়িয়ে আছি, এই সময়টা বাংলাদেশের ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। আমরা গত 5ই আগস্ট একটি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারকে পতনে বাধ্য করেছি। শেখ হাসিনা যে সরকার এবং শেখ হাসিনা নিজেও বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তরুণদের নেতৃত্বে, এবং সেই সাথে সাথে গণতন্ত্রের পক্ষের সমস্ত শক্তির সম্মিলিত শক্তির মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠেছিল সেটির মাধ্যমে আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছি। এখন এই যে অভূতপূর্ব একটি পরিস্থিতি, সেই পরিস্থিতির ফলে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সেই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক আশা রয়েছে। এখন সেই আশা কতটুকু আশা আছে আর কতটুকু নিরাশায় পর্যবসিত হয়েছে সেটা নিয়ে অন্য আলাপ হতে পারে, আজকে সেই আলাপ আমি যাব না। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে আমাদের পররাষ্ট্র নীতিতে এই যে একটা অভূতপূর্ব পরিবর্তন হলো, সেই পরিবর্তনের কোনো ছোঁয়া লাগবে কিনা সামনের দিনে। এখন গত 15 বছর বাংলাদেশে যে ধরনের পররাষ্ট্র নীতি গ্রহণ করা হয়েছিল সেটা বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিনা সেটা নিয়ে আমরা সন্দেহ পোষণ করতে পারি। আমার পরিচিত অনেকেই যারা বিভিন্ন দূতাবাসে কাজ করেছেন, তারা কি দূতাবাসের কর্মী, তারা কি দূতাবাসের কর্মকর্তা, নাকি একটি রাজনৈতিক দলের কর্মকর্তা, একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, এই দুইটার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমাদের খোঁজা খুব কষ্টকর হয়ে দাঁড়াতো। আমি নিজে ইউরোপে থাকি একটি দীর্ঘ সময় ধরে, তো সেখানে আমি দেখেছি যে সেখানে আওয়ামী লীগ সরকারের পক্ষে যত ধরনের পররাষ্ট্রনীতি বিষয়ক ক্যাম্পেইন চালানো হতো সেগুলোর নেতৃত্ব দিতেন সরকারি কর্মকর্তারা। এই যে যখন রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে ব্যবধানটা না থাকে এবং সেটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও না থাকে, তখন যে পরিস্থিতি তৈরি হয় সেটা আমরা কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের সময় আমরা দেখেছি। এখন গত 15 বছরে যে পররাষ্ট্রনীতি ছিল সেই পররাষ্ট্রনীতিকে আমরা প্রো বাংলাদেশ পররাষ্ট্রনীতি বলতে পারি না। সেটি ছিল একটি নতজানু পররাষ্ট্রনীতি, যেখানে বাংলাদেশের স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট যেটা আমরা বলি, সেই জাতীয় স্বার্থ চাইতে আমাদের প্রতিবেশী দেশের জাতীয় স্বার্থকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। যে কারণে আমরা অনেকগুলো ইনইকুয়াল এবং বৈষম্যমূলক আমরা চুক্তি স্বাক্ষরিত হতে দেখেছি। যেই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতির কতটুকু বিরূপ প্রভাব পড়ল সেইটা আসলে খুব বেশি বিচার্য বিষয় ছিল না। বিচার্য বিষয় ছিল যে সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশে তখনকার যে সরকার, সেই সরকারের কতটুকু জাস্টিফিকেশন করা যায়, সম্পর্ক কতটুকু বজায় রাখা যায়, সেটা ছিল মূল বিবেচ্য। যে কারণে আমি বারবার বলছি যে 5ই আগস্ট শুধুমাত্র আমাদের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন ঘটায়নি, আমাদের চিন্তারও পরিবর্তন ঘটিয়েছে। আমরা যে পররাষ্ট্রনীতি কথা এখন চিন্তা করছি সেই পররাষ্ট্রনীতি একটি শিরদাঁড়ার ওপরে প্রতিষ্ঠিত পররাষ্ট্রনীতি। সেই পররাষ্ট্রনীতি আমরা বাংলাদেশের স্বার্থ রক্ষা করারই পররাষ্ট্রনীতি। এখন এই পররাষ্ট্রনীতির বেসিস কী হতে পারে? আমি মনে করি যে আমাদের আগামী দিনে যে পররাষ্ট্রনীতি সেটার প্রথম বিষয় সেটি হতে পারে নন ইন্টারফেয়ারেন্স, অর্থাৎ আমার দেশের রাজনীতিতে যাতে পার্শ্ববর্তী বা যে কোনো দেশের যে কোনো পরাশক্তির কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স না থাকে, এবং আমার দেশের ভূমি ব্যবহার করেও যাতে অন্য দেশে কোনো ধরনের ন্যাশনাল সিকিউরিটি বা অন্য দেশের কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে। তারপরে আমাদের যে কথাটা বুঝতে হবে সেটা হচ্ছে সেটার সাথে কানেক্টেড, সেটা হচ্ছে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি। অর্থাৎ শুধু বাংলাদেশের আমরা
এই টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি আমরা ভূমির কথা বলছি, এবং এই ইন্টিগ্রিটির সাথে সাথে আমাদের কথা মনে রাখতে হবে, আমরা যে পৃথিবীতে এখন বসবাস করি সেটা কিন্তু শুধুমাত্র আপনার দেশের স্বার্থ আগের মতো আপনার ভূমি ব্যবহার করে আপনি ফিজিক্যালি নাও দেখতে পারেন, কিন্তু আপনি কিন্তু একটা কলোনিতে পরিণত হতে পারেন, যেটা আমরা একটা দীর্ঘ কয়েক দশক ধরে আমরা দেখে আসছি। অর্থাৎ আপনার দেশের অর্থনীতিতে যদি এমনভাবে পরিচালনা করা হয় যেটি আসলে অন্য দেশের অর্থনীতিকেই হচ্ছে লাভবান করে ফেলে, তার মানে হচ্ছে আপনার দেশের ভূমি ব্যবহার করে অন্য দেশ কিন্তু সেই সুবিধাগুলো নিয়ে নিতে পারে। তো নন ইন্টারফারেন্স, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং নন অ্যাগ্রেশনের যে নীতি, সেই নীতি আমাদের ফলো করতে হবে, এবং সেটা বাংলাদেশ একটা ছোট্ট স্টেট হিসাবে, স্মল স্টেট হিসাবে আমরা কিন্তু সেটা ফলো করে আসছি। কিন্তু আমরা যে কথাটি স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে যে যদি অন্য কোনো দেশ সেটা ফলো না করতে চায় এবং বাংলাদেশের জনগণের স্বার্থ যদি তারা প্রথম প্রায়োরিটিতে না রাখে, তাহলে কিন্তু সেই পররাষ্ট্রনীতি আমরা মেনে নিব না। এবং যে কোনো ধরনের ডিসপিউট আমরা বায়োল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল অ্যাপ্রোচের মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে আমরা ট্রাস্ট বিল্ডিং করার মাধ্যমে আমরা করতে চাই। কিন্তু তার মানে এই না যদি অন্য কোনো দেশ আমাদের উপরে সামরিক বা বেসামরিক যে কোনো ধরনের চাপ তৈরি করতে চায়, সেটা আমরা মোকাবেলা করার মতো শক্তি আমাদের থাকবে না। অবশ্যই সেইটা মোকাবেলা করার মতো শক্তি আমাদের থাকতে হবে। অর্থাৎ এখানে তিনটে বিষয়, একটি হচ্ছে আমাদের প্রধান বিচার্য বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশই হবে প্রথম প্রো বাংলাদেশ নীতি গ্রহণ করা, যেটিকে আমরা বলতে পারি ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রাখা, ন্যাশনাল সভারেন্টিকে সামনে রাখা, এবং সেই সাথে সাথে ন্যাশনাল সিকিউরিটিকে আমাদের বিচার্য বিষয় করতে হবে। এবং চতুর্থ যে বিষয়টিও আমাদের মনে রাখতে হবে যে এই তিনটি বিষয় শুধুমাত্র এই তিনটি বিষয়ের সাথে জড়িত না, সেটি কিন্তু ন্যাশনাল ইকোনমির সাথেও জড়িত। অর্থাৎ আমাদের অর্থনৈতিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাতে যাতে বাংলাদেশের স্বার্থই রক্ষা হয় সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং গত 15 বছরে কিন্তু এই বিষয়গুলো আমরা দেখিনি। এখন এই সামনের দিনে বিশেষ করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যে পররাষ্ট্রনীতির কথা ভাবছে, সেই পররাষ্ট্রনীতিতে আমরা যেমন কাউকে শত্রু বানাতে চাই না, সেরকম বাংলাদেশকে ব্যবহার করে অন্য কেউ হচ্ছে এক ধরনের ফায়দা লুটে নিয়ে যাবে, সেটাও কিন্তু আমরা হতে দিতে চাই না। কিন্তু আমাদের মধ্যেই আমরা 5 আগস্টের পরে অনেক ধরনের শক্তির উত্থান দেখছি, ছোট ছোট নানা রকম শক্তির উত্থান দেখছি। তারা কিছু কিছু সময় এমন ধরনের আচরণ করেন যেটা এক ধরনের আন্তর্জাতিক সম্পর্কের সাথে যায় না, অনেক রকম মন্তব্য করেন, এবং তাদের কথা শুনে মনে হয় যে আমাদের হয়তো কাউকে এক ধরনের শত্রু দেশে পরিণত করতে হবে। কিন্তু আমাদের এই বিষয়টিতে কিন্তু সম্পূর্ণ স্পষ্ট থাকা দরকার যে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে কার্যকর সম্পর্ক বজায় রাখবো, অর্থাৎ ওয়ার্কিং রিলেশন বজায় রাখবো। কিন্তু এই ওয়ার্কিং রিলেশনের বেসিসটা হবে আমাদের জাতীয় স্বার্থের ওপরে। কিন্তু তার মানে এই না যে আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করব যেই ব্যবস্থায় আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্য যে কোনো দেশের সাথেই আমরা একটা শত্রুতামূলক সম্পর্ক তৈরি করব। অর্থাৎ আমরা এটা স্পষ্টভাবে জানিয়ে যেতে চাই যে আমাদের বহির্বিশ্বে বন্ধুরও আছে, আমাদের কোনো মাস্টার নাই, আমাদের কোনো প্রভু নাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাইমন ভাই। আসিফ ভাই, আপনার কাছেও প্রথম রাউন্ডের এই পর্যায়ে শেষ প্রশ্ন। আপনি একটু রিফ্লেকশন, we want a reflection on the foreign policy that was adopted by the Hasina regime, and এরপরে আসলে রিয়াকশন আসতে যে the way they reacted, the western world, যেদিকে আমরা তাকাই আসলে মোস্টলি, এ ব্যাপারে একটু শুনবো, তারপরে আমরা পরবর্তী রাউন্ডের প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করবো। ধন্যবাদ রুবাব, এবং it's an honor to be here with Ambassador Mr. Kabir as well as Dr. Is it now okay? Dr. Simon Parvez. আমি একজন একাডেমিক, সো আমি আমার কথা বলার পুরো ফ্রেমওয়ার্ক একাডেমিক চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যেই রাখবো। অ্যান্ড
আমি শুধু 15 বছরের না, আমি আসলে 2 যুগের টাইমটা নিতে যাচ্ছি, কারণ টাইম ফ্রেম আলোচনা করতে গেলে উই নিড টু হ্যাভ আ কম্পারেটিভ ডিসকাশনস। সো 2001 থেকে 2024 এই সময়টা যদি আমরা নেই, এই 24 বছরে আমরা দেখব যে মেজর 4টা গভর্নমেন্ট কাজ করেছে। 2001 থেকে 6 এই সময় আমরা দেখব যে বিএনপি গভর্নমেন্ট ছিল। তারপরে আমরা দেখলাম যে আর্মি সমর্থিত একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল। তারপরে 2009 ইলেকশনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসলো। দেখলাম যে 2014-তে এসে ইলেকশন রিগ করা হইলো এবং 14, 18 এবং 24 পুরো সময়টা রিগড অবস্থায় একটা পলিটিক্যাল স্ট্রাকচার কাজ করলো। আমরা 24-এ এসে দেখলাম যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট দায়িত্ব নিল। তো এই যে 24 বছরে যে 4টা গভর্নমেন্ট কাজ করলো, আমরা যদি এই 4টা গভর্নমেন্টেরই রোল নির্মোহভাবে দেখি, তাহলে দেখবো আসলে কেউই না পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নীতি কতটুকু পালন করেছেন সেইটা প্রশ্ন সাপেক্ষ। সহজ কথায় যদি দুটো টার্ম আমি ব্যবহার করি, একটা আমি বলবো যে দে অল হ্যাভ ডান অর অ্যাড্রেসড আর্জেন্ট ইস্যু অ্যাড্রেস করেছে। বাট আর্জেন্ট ইস্যু অ্যাড্রেস করা মানেই কিন্তু এই না যে ইম্পর্ট্যান্ট ইস্যুগুলো সলভ করেছে। পররাষ্ট্রনীতিতে আর্জেন্ট এবং ইম্পর্ট্যান্ট দুইটা ভিন্নভাবে কাজ করে। আমরা প্রাইমারিলি দেখেছি 2001 থেকে 6-এর ওই সময়টাতে প্রচুর অ্যান্টি ইন্ডিয়া রেটোরিক, এক্সট্রিম লেভেলের অ্যান্টি ইন্ডিয়া রেটোরিক আমরা দেখেছি। 2009 থেকে 2025 পর্যন্ত 20 পর্যন্ত আমরা দেখেছি এক্সট্রিম প্রো ইন্ডিয়া পজিশন। এতটাই প্রো ইন্ডিয়া পজিশন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি এসে আমাদের ইলেকশনের ভেতরে ইন্টারভিন করে, আমাদের এখানে এসে বলে দেয় যে কোন পার্টির ইলেকশনে যেতে হবে না যেতে হবে। এই যে কোনো এক্সট্রিম পজিশনই, যেটা সাইম ভাইও বলছিল, যে আমাদের পররাষ্ট্রনীতির জন্য ভালো না। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে ডোমেস্টিক পলিসি, ডোমেস্টিক পলিটিক্স ইজ বিট ডিফারেন্ট দ্যান দ্য ফরেন পলিসি অ্যান্ড ফরেন পলিটিক্স। ডোমেস্টিক্যালি আমরা আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, অনেক কিছু অনেকভাবে হয়, অনেক রেটোরিকের ব্যবহার হয়। কিন্তু যখন আমরা ফরেন স্টেক হোল্ডারদের সাথে ডিল করি, সেখানকার ল্যাঙ্গুয়েজ আলাদা হয়, সেখানকার অ্যাপ্রোচ আলাদা হয় এবং সেখানকার ধরনটাও আলাদা হয়। আমাদের যে মিসিং পয়েন্টটা হয়েছে সেটা শুধু গত 24 বছরে না, আমাদের স্বাধীনতার পর থেকেই, সেটা হচ্ছে আমাদের কোনো নেইবার পলিসি নাই, আমাদের কোনো ইন্ডিয়া পলিসি নাই, আমাদের কোনো মায়ানমার পলিসি নাই। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা আমাদের স্ট্রেংথ এবং উইকনেসের অ্যাসেসমেন্টটা প্রপারলি করতে পারি না। আমাদের সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে যে আমাদের ইন আ ওয়ে ন্যাশনাল আইডেন্টিটি অত্যন্ত ইউনিফাইড একটা, ইজ দ্য মাইক ওয়ার্কিং? সো একটা বড় জায়গা হচ্ছে যে আমাদের ন্যাশনাল আইডেন্টিটির জায়গা, মানে আমাদের কান্ট্রি ইন আ ওয়ে ভেরি হোমোজিনিয়াস। 100% না হোক, অন্তত লাইক 90% এখানে রিলিজিয়াসের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে একটা হোমোজিনিটি রয়েছে। তো ওই অর্থে আমরা যদি বলি যে সাউথ এশিয়ান মডার্ন স্টেটের এক্সাম্পলে বাংলাদেশ ইজ ওয়ান অফ ইট, ওইটা একটা স্ট্রেংথ। আচ্ছা, তাহলে উইকনেসটা কোথায়? উইকনেস, আমাদের ইকোনমিক একটা উইকনেস রয়েছে, আমাদের একটা মিলিটারি উইকনেস রয়েছে। ফর এক্সাম্পল ধরেন মায়ানমার যদি কয়েকটা টর্পেডো নিক্ষেপ করে, আমাদের বে অফ বেঙ্গল লক হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। ঢাকা শহর আমরা 3 ঘন্টার বৃষ্টিপাত হ্যান্ডেল করতে পারি না, কিন্তু হচ্ছে যে আমাদের ক্যাপিটাল ইন্ডিয়ান ব্যালিস্টিক মিসাইলের আন্ডারে আছে। এটা বাস্তবতা। 46 আমাদের যুদ্ধ বিমান যেটুকু রয়েছে তার মধ্যে হাফ অফ দেম আর ইউজলেস। সেইটা দিয়ে ধরেন আমরা এখন চিন্তা ভাবনা করি যে কীভাবে এক্সপানশন পলিসিতে যাব। এর অর্থ হচ্ছে আমরা অনেক বেশি ডে ড্রিম করি, পলিসি নিয়ে চিন্তা করি না, আমরা স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করি না। তাহলে আমাদের অবজেক্টিভটা আসলে কী হওয়া উচিত? আমি যেটা বুঝি আমাদের সবথেকে বড় অবজেক্টিভ হচ্ছে অ্যাজ আ নেশন সারভাইভ করা। কেন এটা জরুরি? কারণ আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, 47 সালের পর থেকে এখন পর্যন্ত এই বাউন্ডারি চেঞ্জ হয়েছে। 47-এ যেটা রিয়েল বাউন্ডারি ছিল ওইটা 71-এ চেঞ্জ হয়ে গেছে। হু ক্যান গ্যারেন্টি যে আগামী 20 বছর পরে এই বাউন্ডারি চেঞ্জ হবে না? দের ইজ নো গ্যারেন্টি অন দ্যাট। ওই রকম একটা সিচুয়েশনে বাঙালি মুসলমানের আসলে বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া কোনো জায়গা থাকবে না, যদি না আমাদের কান্ট্রির স্ট্যাবিলিটি না থাকে, আমাদের কান্ট্রির হচ্ছে যে ওভারঅল একটা প্রোগ্রেস না হয়।
মানে অনেকেই অনেক কিছু মনে করতে পারেন, বাট বাস্তবতা হচ্ছে যে যারা টার্কিশ এয়ারে ভ্রমণ করেন তারা জানেন যে কীভাবে টার্কিশ এয়ার আমাদেরকে ট্রিট করে। তো মেটাফরিক্যালি স্পিকিং, নো অফেন্স টু এনি এয়ারলাইন্স, তো পয়েন্টটা হচ্ছে যে আমরা যতই মুসলিম উম্মার কথা বলি, আমরা যতই হচ্ছে যে পাকিস্তানের কথা বলি, সৌদি আরবের কথা বলি, মূল কাহিনী হচ্ছে যে বাঙালি মুসলমানের থাকার জায়গা বাংলাদেশ, এবং এইটা যদি না থাকে আমাদের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো জায়গা নেই। কিন্তু আমাদের এখানে থাকার জন্য যে জিনিসটা দরকার, আমাদের মিলিটারি সিকিউরিটি, ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড ওভারঅল স্ট্যাবিলিটি, ওইটার জন্য আমরা কতটুকু রেডি, এবং ওইটার জন্য আমরা আমাদের স্টেক হোল্ডারদের সাথে কতটুকু আপ ফ্রন্টে স্ট্রেট ফরওয়ার্ডে কাজ করতে পারি। আমি সাইমুম ভাইয়ের কাছ থেকে ফ্রেজটা ধার নিব যে নান ইজ আওয়ার মাস্টার বাট উই ক্যান বি কলিগ উইথ ইচ আদার। এই যে অ্যাপ্রোচটা, এটা ফরেন পলিসিতে কেমনে আনা যায়। আমি আমার মূলত এরিয়া অফ এক্সপার্টিজ হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড পলিটিক্স, এই দুইটা কীভাবে কাজ করে। সো আমি হার্ড পাওয়ারের এক্সপার্ট না, বাট আমি কালচারাল ফরেন পলিসির জায়গাটাতে বেশ আগ্রহী। আমরা এমন একটা অবস্থায় আছি, আমাদের এখানে রাস্তাঘাটে সবাই ফরেন পলিসি বুঝে। আপনি রাস্তায় যান, 10 জনের জিজ্ঞেস করেন যে ভাই তোমার দেশের প্রবলেমের মূল কারণ কি, দে উইল ফাইন্ড আউট হু। ইটস ভেরি ডিফিকাল্ট টু গো টু হাউ কোয়েশ্চেন। আমরা হাউ কোয়েশ্চেন নিয়ে আলাপই করি না, আমরা হু কোয়েশ্চেন নিয়ে অনেক বেশি আলাপ করি। মানুষকে ওইভাবে মোটা থেকে দোষও দেওয়া যায় না রাস্তাঘাটে মানুষ, যেখানে সরকার প্রেস ব্রিফিং এ সরাসরি বলছে যে আপনি একটা পার্টিকুলার বিষয়ে কথা বললে ইউ ক্যান বি টার্মড অ্যাজ আ ফরেন এজেন্ট। সো কিভাবে দোষারোপ? অ্যাবসলিউটলি, আমি মানুষকে দোষ দিচ্ছি না, আমি যেটা করছি এটা হচ্ছে কালেকটিভ কনসিয়াসনেসকে একসেপ্ট করে নেওয়া যে আমাদের এখানে আমরা ফরেন পলিসি এবং ডোমেস্টিক পলিসির যে বাউন্ডারি, এইটা আমরা অ্যাড্রেস করি না। আমরা এটাকে খুবই পপুলিস্ট জেনারেল সেন্সে করি। আমরা ধরেন ইন্ডিয়ার এজেন্সি রয়ের কথা অনেক জানি, তাই আমরা যে কাউকে রয়ের এজেন্ট বানাই দিতে পারি। হ্যাঁ, মানে যেমন ফাহাম ভাইরেও বানাই দিছে কয়েকদিন আগে, ভাই দেখলাম যে পোস্ট দিয়েছিল। তারপরে হচ্ছে যে পাকিস্তানের এজেন্টের কথা জানি, সো আওয়ামী লীগ হইলে পাকিস্তানের এজেন্ট বানায় দেয়। চাইনাজ এজেন্ট কেউ বানায় না, কারণ চাইনিজ যে গোয়েন্দা সংস্থা আমাদের এখানে কাজ করে ওইটার নামও আমরা খুব ভালো জানি না, সেটাও একটা ব্যাপার। হ্যাঁ, তো ফলে তার মানে হচ্ছে আমরা সেই টার্মগুলোতে যেটাতে বেশি এক্সপোজড, আমরা ওইটাতে আরেকজনকে খুব সুন্দর ট্যাগ করে দিতে পারি। আমার ধারণা বাংলাদেশে যে পরিমাণ রয়ের এজেন্ট আছে, গোটা ওয়ার্ল্ডে বোধহয় এত রয়ের এজেন্ট সেটা নিজেও রিক্রুট করে নাই, বা হচ্ছে বাংলাদেশে যতগুলো পাকিস্তানি এজেন্ট আমরা ধরে নেই এতগুলো এরা গোটা ওয়ার্ল্ডে রিক্রুট করে নাই। এই যে পপুলিজম ফরেন পলিসি বুঝতে গিয়ে, এইটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমি বুঝি যে ডোমেস্টিক পলিটিক্সে আমরা সহজে মানুষকে বোঝানোর জন্য অনেক ধরনের কথাবার্তা বলি, কিন্তু আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যখন আমরা অ্যাজ আ স্টেট ডিল করব অন্য স্টেটের সাথে, দ্যাট হ্যাজ টু বি আ ইউনিফাইড ফ্রন্ট। এবং সেই ইউনিফাইড ফ্রন্টে আমাদের কি দরকার? আমাদের একটা কনসিয়াস কমিউনিটি দরকার, সিটিজেন, আমাদের এবল পলিটিক্যাল লিডারশিপ দরকার, এবং আমাদের প্রফেশনাল ডিপ্লোম্যাটস দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের ডিপ্লোম্যাটসদের অনেক ঝামেলা থাকতে পারে, বাট দে আর স্টিল ওয়ার্কিং। আমাদের মেজর ঝামেলাটা হয়ে গেছে পলিটিক্যাল কমিটমেন্টে, কারণ আমাদের পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাতে ওই যে বললাম 2001 থেকে 2024 পর্যন্ত যখন যার যেটা সুবিধা হয়েছে সে ফরেন পলিসিকে ওইভাবে মোল্ড করেছে। কিন্তু কেন এটা হবে? ডেফিনেটলি কিছু জায়গায় শিফট হবে, চেঞ্জ হবে, কিন্তু কেন আমাদের একটা ক্লিয়ার কাট পলিসি থাকবে না যে দিস ইজ হাউ আমরা ইন্ডিয়ার সাথে ডিল করব, দিস ইজ হাউ ইন্ডিয়ান কোনো ফরেন সেক্রেটারি এসে আমার দেশের কোনো মানে হচ্ছে যে পলিটিক্যাল লিডারকে বলতে পারবে না সে ইলেকশনে যাবে কি যাবে না, অথবা হচ্ছে যে মানে পাকিস্তানের কেউ এসে এটা বলতে পারবে না। এই যে বেসিক বাউন্ডারি, এই বাউন্ডারিটা তো পলিটিশিয়ানদেরকে ঠিক করতে হবে, তাই না? সো আমি আপনার প্রশ্নের সামারিটা এভাবে টানবো, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা মোটামুটি একটা 54 বছরের একটা লং টাইম পার হয়েছি। ফরেন পলিসি নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, এবং মোর অর লেস কিছু কম বোঝা বেশি বোঝা সবই রয়েছে। আমাদের এখন একটু বাস্তবতার দিকে আগাতে হবে। আমাদেরকে দেখতে হবে যে আমরা যদি অ্যাজ এ নেশন, অ্যাজ এ স্টেট সার্ভাইভ করতে যাই, আমরা মোস্ট প্রবাবলি মিলিটারিলি পারবো না, আমাদেরকে ডিপ্লোম্যাটিক্যালি করতে হবে। এবং ডিপ্লোম্যাটিক্যালি সেটা কীভাবে করতে হবে? উই হ্যাভ টু প্লে স্মার্ট, উই হ্যাভ টু বি আ স্টেক হোল্ডার অফ দ্য গ্লোবাল ইকোনমি, গ্লোবাল সলিউশন মেকিং পার্ট, এবং ওইটাই আমাদেরকে আমাদের সেফটি নেট, যাতে আমাদের ডোমেস্টিক ম্যাটারে যে কোনো প্রতিবেশী ইন্টারভিন করার আগে সেকেন্ড টাইম একবার ভাবে নো দে আর আ প্লেয়ার।
সো ওই জায়গাটাতে আমাদের কাজ করাটা জরুরি। ধন্যবাদ আসিফ ভাই। আমরা পররাষ্ট্রনীতি, সমরনীতি এবং ওভারঅল প্রতিরক্ষা নিয়ে সামনে আরও আলোচনা করব। আপনার কাছে আসলে আপনার থেকে দিয়ে দ্বিতীয় রাউন্ডটা শুরু করতে চাই। এই মুহূর্তে আমরা যদি মোটা দাগে দেখি, আমাদের সবথেকে গুরুতর যে ক্রাইসিসটা আছে ফরেন পলিসি লেভেলে, অ্যাপার্ট ফ্রম আওয়ার ওয়ান অফ আওয়ার নেইবার্স, এটাও আমাদের নেইবারিং ইস্যু এবং ক্লোজলি রিলেটেড টু আওয়ার ডোমেস্টিক ইস্যু, রোহিঙ্গা ক্রাইসিস। এবং অতি সম্প্রতি আমরা চীন এখানে সামরিক জান্তা এবং আরাকান আর্মি সবার সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করছে। মিয়ানমারের সূচি কেন্দ্রিক বা যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার দিকে যেতে চাচ্ছে যে বিদ্রোহী সরকার, তাদের সাথে ওয়েস্টের একটা সম্পর্ক আছে। আমরা আসলে রোহিঙ্গা ক্রাইসিসকে কীভাবে ডিল করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে? রোহিঙ্গা ক্রাইসিস যদি আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কথা বলি, তাহলে তারা খুব কারণ হচ্ছে ক্রাইসিসটা অনেক লম্বা, তো আমি হিস্ট্রি টানতে গেলে অনেক বড় আলোচনা হবে, সেই জন্য আমি বর্তমানে আই গট দ্য পয়েন্ট, বাট আই মিন যদি ফ্র্যাঙ্কলি বলি, বর্তমান সরকার রোহিঙ্গা ক্রাইসিস খুব রোম্যান্টিক্যালি ডিল করতেছে। ইটস লাইক হয় না হিন্দি সিনেমায় খুব রোম্যান্টিক্যালি কোনো একটা আপনি ট্যুরে গেলেন, তারপরে সেখানে কয়েকটা কথাবার্তা হইলো, আপনি সেই মিনিস্টারকে মিডিয়ার সামনে দাঁড় করাই দিলেন এবং তারপরে খুব ইমোশনাল কিছু অ্যাপিল নিয়ে আসলেন, অ্যান্ড দেন অল অফ আ সাডেন সব প্রবলেম সলভ। এইটা না সিনেমাতে হয় ভাই, এইটা হচ্ছে ফরেন পলিসির ক্ষেত্রে হয় না। এবং বিশেষ করে রোহিঙ্গা প্রবলেমের মতন একটা মাল্টি লেয়ার্ড প্রবলেম, তার সলিউশনের ক্ষেত্রে এই যে বলিউড অ্যাপ্রোচ, ইটস নট গোয়িং টু ওয়ার্ক ফ্র্যাঙ্কলি স্পিকিং। সো ওই জায়গা থেকে আমি বলবো যে বর্তমান সরকারের এই রোম্যান্টিক ফেজ থেকে বের হওয়া উচিত। রোহিঙ্গা প্রবলেম একটা রিয়েল প্রবলেম এবং এই প্রবলেম সলভ করার জন্য রিয়েল কমিটমেন্টের দরকার। এই প্রবলেমটাকে নিয়ে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করার কোনো মানে হয় না। এখন আসা যাক আসলে রোহিঙ্গা প্রবলেমে আমরা কোন জায়গায় স্টাক হয়ে গেছি। দেখেন, রোহিঙ্গা প্রবলেমের দায় কিন্তু আমাদের না, এটা মূলত বাস্তবতা। রোহিঙ্গা প্রবলেম এমন একটা প্রবলেম যেটা কজড বাই আরাকান, যেটা কজড বাই মায়ানমার গভর্নমেন্ট, এবং এটা আমাদের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এবং 2018 সালে যখন রোহিঙ্গা ইনফ্লাক্স হচ্ছে, তখন আমি সাংবাদিক হিসেবে কাজ করছি। আই হ্যাড দ্য চান্স ওই সময় একদম গিয়ে কাজ করার, এবং তার পরবর্তীতে 19-20 আমি সম্ভবত একটা বই এডিট করি রোহিঙ্গা ক্রাইসিস এবং বুদ্ধিস্ট ন্যাশনালিজম নিয়ে। আমার লং কনভারসেশন হয়েছে ব্রিগেডিয়ার শাখওয়াতের সাথে, এখন যিনি হচ্ছে যে উপদেষ্টা পরিষদে রয়েছেন। এবং আমি জানি না আপনারা জানেন কিনা, ব্রিগেডিয়ার শাখওয়াত ওয়াজ দ্য পার্সন যাকে জিয়াউর রহমানের সময় ওই অঞ্চলে অভিযান প্রেরণ করার জন্য আর্মির দায়িত্বে তাকে পাঠানো হয় 78 or 77, আই মাইট বি রং অ্যাবাউট দ্য ইয়ার। সো এবং এই যে কনভারসেশন এবং ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমি যে জিনিসটা বুঝেছি সেটা হচ্ছে যে রোহিঙ্গা প্রবলেমের কোনো স্ট্রেট কাট সলিউশন নেই। দের ইজ লাইক টু ওয়ে। ওয়ান ইজ যেটা খুবই রিস্কি, মিলিটারি অ্যাপ্রোচ, যেটা হচ্ছে যে 1971-এ আমাদের সাথে ইন্ডিয়ানরা করেছিল। অর্থাৎ উই হ্যাড রিজনেবল গ্রিভিয়েন্স, আমাদের জাতীয়তাবাদী একটা আন্দোলন ছিল, আমাদেরকে গণহত্যার দিকে পুশ করা হয়েছে, উই টুক আর্মস, উই কেম ব্যাক, উই ফাইট। এবং এটা ইন্ডিয়া ওই সময় আমাদেরকে হেল্প করতে পেরেছিল বিকজ দে হ্যাভ দ্যাট ইকোনমি, তাদের ওই গ্লোবাল পাওয়ার ছিল, গ্লোবাল ইনফ্লুয়েন্স ছিল, এবং তাদের ইন্দিরা গান্ধীর মতন একজন নেতা ছিল যে হচ্ছে যে গোটা ওয়ার্ল্ডে ঘুরে একটা জনমত তৈরি করেছিল। আমাদের ক্ষেত্রে রোহিঙ্গা প্রবলেমে যদি আমরা এই সলিউশনে যাই, আমরা অ্যাজ এ স্টেট ডিসমেন্টাল হয়ে যাব। কারণ হচ্ছে আমরা ওই ভায়োলেন্সকে কন্টেইন করতে পারবো না বর্ডারে, এটা বাস্তবতা। আমাদের মিলিটারি হচ্ছে ডিফেন্সিভ মিলিটারি, আমাদের মিলিটারি অফেন্সিভ মিলিটারি না। তো তার ফলে এখন যেটা অনেকেই এখন এই প্ল্যানটা বলেন যে না রোহিঙ্গাদেরকে ট্রেন করাও, এই করাও, ওই করাও, তারপরে পাঠাও, না এইটা আমরা পারবো না, কারণ এইটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা সিরিয়াস থ্রেট। তাহলে সেকেন্ড অপশনটা কি? ডিপ্লোমেসি। সেই ডিপ্লোমেসিতে আমাদের স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হচ্ছে যে গ্লোবালি আমেরিকা, রিজিওনালি চায়না, ইন্ডিয়া, আসিয়ান স্টেট যেগুলো রয়েছে। মায়ানমার ইটসেলফ ইজ এ স্টেক হোল্ডার। এখন খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে কি জানেন, যে যখন আরাকানের বিদ্রোহীরা দখল করে নিল এবং আর্মিকে পুশ করলো, ওই সময় আমি যতটুকু আমার সাংবাদিক যারা ফরেন বিট কাভার করেন এবং পলিসি সার্কেলে কাজ করেন তাদের কাছ থেকে যতটুকু জানি, চাইনিজরা যোগাযোগ করেছে, ইন্ডিয়ানরা ওদের সাথে ইনফর্মালি কাজ করছে। আমরা কিন্তু কোনো ইনফর্মাল নেটওয়ার্ক ওইভাবে তৈরি করি নাই। কারণ হচ্ছে যে আমরা তখন পর্যন্ত মনে করতেছি না আমরা হচ্ছে মেইন মিলিটারি গভর্নমেন্টের সাথেই করব। নট অনলি দ্যাট, আমরা দেখলাম যে খলিলুর রহমান সাহেব, যিনি এখন হচ্ছে যে অ্যাডভাইজার টু দ্য চিফ অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি যে পলিটিক্যাল স্ট্যান্ডবাজিটা করলেন, অর্থাৎ
প্রবলেম সলভ হয়ে গেছে, এই যে একটা ভাইব দেওয়া যে খুব জলদি এত হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে, দ্যাট ওয়াজ ইট সেলফ আ লাই। কারণ ওই জিনিসটা শুরু হয়েছিল আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগ ওই কাজগুলো শুরু করেছিল, বাট পরে ওইটা পারে নাই, বিকজ ওইটা ওদের একটা প্ল্যান ছিল যে এটা দিয়ে তারা একটা গ্লোবাল নিয়ে আসবে। সেম জিনিসটাকেই এই গভর্নমেন্ট পিক করলো। আমি পলিসির তো কোনো পার্থক্য দেখছি না। হ্যাঁ, মানে আওয়ামী লীগ ওটা লেফট আউট করে গেছিলো, আপনি এটা পিক করলেন, তাহলে আপনার ইনপুটটা কোথায়? ঝামেলাটা হয়েছে যে আওয়ামী লীগ ঠিক যেভাবে রোহিঙ্গা পলিসিকে ডোমেস্টিক পলিটিক্সে ব্যবহার করেছে, আমার মনে হয়েছে এই সময়টাতে এই গভর্নমেন্টও রোহিঙ্গা ইস্যুটাকে ডোমেস্টিক পলিটিক্সের জন্য ব্যবহার করেছে। অ্যান্ড দ্যাটস আ ভেরি রিস্কি থিং। আপনাকে মনে রাখতে হবে যে রোহিঙ্গার মতন একটা ক্রাইসিস, তাকে যদি আমরা ডোমেস্টিক পলিটিক্সে পিপলসের সাপোর্ট গেইন করার জন্য ব্যবহার করি, এইটার থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। এবং এই ট্রেডিশন যেটা আওয়ামী লীগ শুরু করেছিল, যেটা অনেকে মজা করে বলে যে নোবেল প্রাইজ পাওয়া যাবে, এরকম একটা মানে কোনো এক সাংবাদিক সম্ভবত তাকে বলেছিল আপনি এটা করেন তাহলে নোবেল প্রাইজ পাবেন। আনফর্চুনেটলি আই নো দ্যাট সাংবাদিক অ্যাজ ওয়েল, বাট দ্য কাহিনী হচ্ছে যে এটা তো ওইভাবে কাজ করে নাই। তাহলে আমরা কীভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি? উই হ্যাভ টু এঙ্গেজ, উই হ্যাভ টু এঙ্গেজ উইথ ইউএস, উই হ্যাভ টু এঙ্গেজ উইথ চায়না, উই হ্যাভ টু এঙ্গেজ উইথ ইন্ডিয়া। কিন্তু এখানে একটা দুঃখের বিষয় কি, যে ইন্ডিয়ার সাথে আমাদের এঙ্গেজমেন্টের এখন খুব একটা স্পেস নাই। এটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত হবে না। চায়না ইজ মোর ইন্টারেস্টেড ইন মায়ানমার। মানে চায়নার কোনো কারণই নাই রোহিঙ্গা ক্রাইসিসে বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর, মায়ানমার ছাড়া। বিকজ মায়ানমার চায়নাকে বেশি সুযোগ সুবিধা দিয়েছে, মায়ানমার রিজিম, দেন আমরা এভার পসিবল আমরা দিতে পারি। আমেরিকার একটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি প্ল্যান রয়েছে। এই স্ট্র্যাটেজি প্ল্যান শুরুর দিকে যখন আসে তখন ঢাকায় অনেক আলাপ আলোচনা হয়েছিল। আমরা এখন শিওর না যে নতুন যে গভর্নমেন্ট আসছে আমেরিকায়, তারা কতটুকু এই প্ল্যান ইমপ্লিমেন্ট করার চিন্তা নিয়ে আছে। কারণ হচ্ছে যে এই প্ল্যানের সাথে জড়িত অনেক কয়জন, তাদেরকে কিন্তু ট্রাম্প গভর্নমেন্ট সরিয়ে দিয়েছে। সো এখানে কতটুকু পলিসি কন্টিনিউ করবে সেটাও নির্ভর করবে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, রোহিঙ্গা নিয়ে আমাদের হাতে কোনো সলিউশন নাই, এইটা আমরা সাহস করে বলতে পারি না। বাট যেহেতু আমি একজন অ্যাকাডেমিক এবং আই হ্যাভ দ্যাট লিবার্টি টু স্পিক দ্য ট্রুথ, উই ডোন্ট হ্যাভ এনি সলিউশন উইথ দ্য রোহিঙ্গা প্রবলেম। বাট ইনস্টেড অফ থিঙ্কিং যে আমরা কী করতে পারি, আমরা এইভাবে চিন্তা করতে পারি কি না করতে পারি। কি না করতে পারাটা কি? রোহিঙ্গা প্রবলেমকে পলিটিসাইজ না করা, রোহিঙ্গা প্রবলেম দিয়ে ডোমেস্টিক পলিটিক্যাল শত্রুকে ভেলিফাই না করতে যাওয়া, এটাকে একটা স্টেট প্রবলেম হিসেবে দেখা এবং এটাকে একটা মানে অর্গানাইজ জয়েন্ট রেসপন্স দেওয়া। অনেক ধন্যবাদ আসিফ ভাই। এ পর্যায়ে আমি সাইমন ভাইকে দিয়ে প্রশ্নটা শুরু করে স্যারকে এসে শেষ করবে যে রোহিঙ্গা ক্রাইসিস যেমন আমরা আসিফ ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে এটা একটা আমাদের এক চোখে দেখার একটা সুযোগ নেই, ইটস এ মাল্টিল্যাটারাল থিং। এখানে বিগ পাওয়ার পলিটিক্স এটার সাথে জড়িত। সো আসলে বিগ পাওয়ার পলিটিক্সটাকে আসলে আপনি কীভাবে এক্সপ্লেন করবেন? এটা বিগ পাওয়ার গেমের আমরা কি একটা পন হিসেবে ইউজ হয়ে যাব কিনা, অর হোয়াট এভার স্টেপ উই টেক ইন ফিউচার? থ্যাংক ইউ। আমি জানি না আপনারা জানেন কি না যে রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের দুইটা সাকসেস স্টোরি আছে বাংলাদেশের ইতিহাসে, এবং এই দুইটা যে সফলতার গল্প, অর্থাৎ যে সময়ে একটা বড় সংখ্যক রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মায়ানমারে ফেরত পাঠানো হয়েছে, একটি হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময়ে, আরেকটি হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রথম টেনিওরে। তার মানে যেটা আসিফ আমার ছোট ভাই বললেন যে আসলে খুব এই রোহিঙ্গা সমস্যার সমাধান নাই, আমি দ্বিমত পোষণ করি। এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব যদি একটি রাষ্ট্রের সেই সদিচ্ছা থাকে এবং সেই রাষ্ট্রের আন্তর্জাতিক ক্ষেত্রেও সেই ধরনের স্ট্যান্স থাকে। কিন্তু এটা খুবই কঠিন, যেটা আমি একমত আসিফের সাথে। এখন আমরা যে পরিস্থিতিতে রয়েছি, আমাদের এমন একটি সরকার ক্ষমতায় রয়েছে যেই সরকারকে আমরা ক্ষমতার ট্রানজিশনের জন্য এক ধরনের ম্যান্ডেট দিয়েছি, কিন্তু আমরা খুবই আনফর্চুনেট, দুঃখের সাথে আমরা দেখছি মাঝে মাঝে এই অন্তর্বর্তী সরকারের একটি অংশ তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার একটি চেষ্টা চালাচ্ছে বলে অনেকে সন্দেহ পোষণ করেন। তো এটি হচ্ছে একটি দিক। আরেকটি দিক হচ্ছে এই সরকারটি, যেটি মূলত দেশের ভিতরের ডোমেস্টিক ইস্যুগুলো সমাধান করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা, তারা রোহিঙ্গা ইস্যুতেও কিছু ব্যবস্থা নিচ্ছেন বা নেওয়ার
রুমার শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, যেটা তাদের এই ধরনের অনির্বাচিত সরকারের করার কথা না। আমরা একটি মানবিক করিডোর দেওয়ার কথা শুনছি। এই যে মানবিক করিডোর, পরে যেটা আবার সরকার অস্বীকার করেছেন, তো এই যে মানবিক করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে, আমরা এই পুরো পৃথিবীর যদি করিডোর বিষয়ক নানা ধরনের উদাহরণ বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে এই ধরনের করিডোর দেওয়ার ঘটনা কিন্তু কোনো শুভ ফল বয়ে নিয়ে আসেনি, বরং যেটি মানবিক দিয়ে শুরু হয়েছে সেটির সাথে সামরিক বিষয় কিন্তু জড়িত হয়ে গিয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুর মতো একটি বড় ধরনের ইস্যু, কারা আসলে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে? একটি নির্বাচিত সরকার। কেন? তার কারণ, আপনি যখন অন্য দেশের সাথে সম্পর্কিত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটি জনগণের সিদ্ধান্ত হতে হবে। জনগণের সরাসরি প্রতিনিধি হচ্ছে একটি পার্লামেন্ট। পার্লামেন্টের সিদ্ধান্ত ব্যতীত কখনোই করিডোর জাতীয় বা এই ধরনের আন্তর্জাতিক সিদ্ধান্ত একটি অনির্বাচিত সরকারের বা একটি অন্তর্বর্তী সরকারেরও নেওয়া উচিত নয়। এবং এটি নিলে আমরা এক ধরনের আমাদের সাথে এই অন্তর্বর্তী সরকারের যে একটি বিশ্বাসের সম্পর্ক, সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং এই আলোচনা আপনারা যদি নিজেরাও যখন আলোচনা করেন, সাধারণ মানুষের মধ্যেও আলোচনা করেন, এটি নিয়ে কিন্তু এটি বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। এবং এটি যত তাড়াতাড়ি অন্তর্বর্তী সরকার এটি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি ভালো হবে। এখন এই যে রোহিঙ্গা বিষয়টি, সেটি আসলে কিভাবে সমাধান করা সম্ভব? হাইপোথেটিক্যালি স্পিকিং হয়তো খুবই কঠিন হবে, কিন্তু সম্ভব। সেটি হচ্ছে, আমি ওই আসিফের সাথে পুরোপুরি একমত যে রোহিঙ্গা বিষয়টি কোনোভাবেই সামরিক সমস্যা সমাধানের দিকে আমাদের যাওয়া উচিত না। আমরা যদি একটি মানবিক করিডোর দিই এবং সেই করিডোর দিয়ে আমরা হয়তো একটি পক্ষকে খুশি করতে পারবো, একটি পক্ষের কাছে আমরা মানবিক সাহায্য পৌঁছে দিতে পারবো। সাইমন ভাই, জাস্ট একটু ইন্টারাপ্ট করার জন্য, এখানে যে করিডোর বা চ্যানেল হোয়াট এভার ইট ইজ, এখানে তো আসলে নিরাপত্তা দিতে হবে। এবং করিডোর হোক বা চ্যানেল হোক, এখানে শুধু আমরা টিপিক্যালি স্পিকিং যেটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর, এখানে শুধু স্থল নিরাপত্তা দিলেই হবে না, আমার এয়ার ডিফেন্স এখানে বলবৎ রাখতে হবে। এই চ্যানেল হোক করিডোর হোক, আসলে ওইদিকে যাচ্ছিলাম যে আমরা একটি পক্ষকে আমরা মানবিক সাহায্য দিব, এবং যে কোনো ধরনের মানবিক সাহায্য আমাদের দেওয়া উচিত। হ্যাঁ, এইটা আমি কখনোই মনে করি না যে যারা মানবেতর জীবনযাপন করছেন তাদের কাছে মানবিক সাহায্য যাওয়া দরকার নেই, অবশ্যই দরকার রয়েছে। কিন্তু আপনি আপনার দেশকে এক ধরনের ঝুঁকির মুখে ফেলে, যুদ্ধের মুখে ফেলে আর একটি দেশের একটি জনগোষ্ঠীকে আপনি সাহায্য করবেন, সেটি তো কোনো যুক্তির কথা হতে পারে না। সেটি হয়তো আন্তর্জাতিক পৃথিবীতে আপনার সরকারকে বা কিছু মানুষকে ব্যক্তিগতভাবে আপনার ইমেজটি উন্নত করতে পারে, কিন্তু আমার এই পুরো দেশের যখন জাতীয় স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে, তখন তো আমরা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারি না। আপনারা জানেন যে মায়ানমারের মধ্যেই অনেক রেবেল গ্রুপ রয়েছে, অনেক ধরনের গ্রুপ রয়েছে। আপনি একটি গ্রুপকে সাহায্য করবেন, বাকি সব গ্রুপগুলো তো আপনাকে এটা প্রতিহত করার চেষ্টা করবে। আপনি মানবিক করিডোর দিয়ে আপনি বলছেন আপনি রিলিফ নিয়ে যাবেন, কিন্তু সেখানে তো হামলা হতে পারে, সেটার জন্য তো সামরিক সাপোর্ট আপনার লাগবে। তার মানে আপনি তো সামরিক সাহায্যও সেখানে নিয়ে যাচ্ছেন বা কিছু ধরনের ডিপ্লয়মেন্ট সেখানে করছেন। তার মানে আপনি আপনার দেশ বাংলাদেশ একটা কোনো ধরনের কারণ ছাড়াই একটি যুদ্ধ পরিস্থিতিতে জড়িয়ে যাচ্ছে। কেন আমরা করব? আমরা মানবিক সাহায্য করতে পারি, এবং আমরা আমাদের সামর্থ্যেরও বেশি সাহায্য তো আমরা রোহিঙ্গাদের করছি, তাই না? বাংলাদেশের মতো একটি দেশ, যে দেশে হচ্ছে পায়ে পায়ে লেগে যায় একটু হাঁটলেই মানুষের সাথে, আপনি এরকম ফাঁকা কোনো জায়গায় পাবেন যেখানে মানুষ নাই? সব জায়গায় মানুষ, তাই না? যদি যারা হচ্ছে ইউরোপে আমেরিকা একটা দীর্ঘ সময় পার করে হয়তো 3 বছর পরে দেশে যখন মাটিতে পা ফেলেন, তখন আপনারা এই অনুভূতিটা টের পাবেন যে কত মানুষ আসলে আমাদের দেশে। হ্যাঁ, তো এরকম একটা দেশে আমরা লক্ষ লক্ষ রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি। ইন্ডিয়া তো দেয় নাই, ভারত তো দেয় নাই, তাই না? আন্তর্জাতিক রাজনীতিতে বড় বড় কথা তারা বলেন, তো তারা তো হচ্ছে রোহিঙ্গাদের জায়গা দেননি আমাদের মতো। আমাদের এখানে যে আরেকটি পরাশক্তি রয়েছে চায়না, তারাও তো জায়গা দেয়নি। তো যারা বড় বড় হচ্ছে যে আমাদের যারা রোহিঙ্গাদের বিষয়ে সাহায্য করছেন, খুব ভালো, আমরা অ্যাপ্রিসিয়েট করি, যে তাদের দেশেও তো তারা নিয়ে যেতে পারেন রোহিঙ্গাদের, তাই না? তো সেটা তো করেন না।
তার মানে আমাদের দেশেই শুধু আমাদেরই কেন সাহায্য করতে হবে, আমাদেরই কেন যুদ্ধ পরিস্থিতিতে হচ্ছে জড়িয়ে পড়তে হবে, সেটা তো কোনো যৌক্তিকতা নাই। কিন্তু আমি বারবার এই কথাটি বলছি, যাদের মানবিক সাহায্য দরকার অবশ্যই আমরা তাদেরকে যতটা সম্ভব আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষা করে, আমাদের দেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে আমরা সাহায্য করব। কিন্তু যে কোনো সরকার, বিশেষ করে একটি অন্তর্বর্তী সরকার, জনগণের কোনো সিদ্ধান্ত ছাড়া যদি এই ধরনের করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেন বা ইভেন চিন্তাও করেন, তাহলে তাদের মনে রাখতে হবে যে জনগণের হচ্ছে যে বিবেচনা না করে সরকার পরিচালনা করলে কি হয় সেটা বোঝার জন্য খুব বেশি দূরে আমাদের যেতে হয় না, তাই না? এই কয়েক মাস আগেই, বছরখানেক আগে আমরা দেখেছি কি হয়। এবং এই সরকারটি যাদের উপরে ভিত্তি করে টিকে রয়েছে সেই রাজনৈতিক দল এবং যে কয়েকটি রাজনৈতিক দল, তার মধ্যে সবচেয়ে বড় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দল এবং এমনকি সামরিক বাহিনীও পর্যন্ত এই ধরনের বিষয়ে তাদের কিন্তু কোনো কনসালটেশন এই সরকার নেয়নি। তার মানে আমরা যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমে আমরা এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারি যেখানে একটি কূটনৈতিক সমাধান আমরা কিন্তু রোহিঙ্গা ক্রাইসিসের জন্য আমরা খুঁজে নিতে পারি। এই কূটনৈতিক সমাধানে কারা থাকতে পারেন? এই কূটনৈতিক সমাধানে আমাদের অনবোর্ড করতে হবে প্রথমেই চায়না এবং ইউএসএকে, ঠিক আছে? তারপরে আমরা, যেহেতু ভারতের সাথে আমাদের একটা টেনশন কিছুটা যাচ্ছে, তখন আমরা ভারতকেও অনবোর্ড করে আমরা এই তিনটি শক্তিকে যদি আমরা অনবোর্ড করতে পারি, তাহলে কিন্তু আমরা একটি সমাধানের দিকে এগিয়ে যেতে পারবো। তার আগে যে কোনো ধরনের সিদ্ধান্ত আমরা না নেওয়াই ভালো হবে এবং সেটা আমাদের জাতীয় স্বার্থের জন্য খারাপ হবে বলেই আমি মনে করি। তো এখন আমরা এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি যে পরিস্থিতিতে আমাদের দেশে একটি অনির্বাচিত সরকার রয়েছে, আমরা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারছি না এবং আমাদের দেশের পাশের দেশে এমন একটি পরিস্থিতি বা কূটনৈতিক সম্পর্ক আমাদের আছে যেটি একটি চ্যালেঞ্জের মুখোমুখি যাচ্ছে। এই সময়ে রোহিঙ্গা সংক্রান্ত সমাধানটার খুব বেশি আশাব্যঞ্জক রূপ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটির সাথে আমাদের অভ্যন্তরীণ রাজনীতি যোগ রয়েছে এবং অবশ্যই একটি নির্বাচিত সরকারেরই এই সিদ্ধান্তটি নেওয়া দরকার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সাইমন ভাই। স্যার, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করলো। আপনার কাছে আমাদের এই বিষয়ে প্রশ্ন থাকবে যে বিগ পাওয়ার গেমের মাঝখানে আসলে রোহিঙ্গা ক্রাইসিস, তার মধ্যে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রোহিঙ্গা বিষয়ে কিছু সিদ্ধান্ত, এই পুরো বিষয়টিকে আপনার দৃষ্টিভঙ্গি থেকে একটু আলোচনা করবেন। 2-3টা মন্তব্য আমি করতে চাই। একটা মন্তব্য আমি করতে চাই, বা প্রথম মন্তব্যটা হবে যে মিয়ানমারে এই রোহিঙ্গা সংকটটাকে আমরা কজ অ্যান্ড এফেক্ট ধরে চিন্তা করছি না শুধু এফেক্ট বলে চিন্তা করছি। আমার কাছে মনে হয় যে এই রোহিঙ্গা সংকটটা কিন্তু এর একটা কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ আছে। অর্থাৎ মিয়ানমারে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক যে বিবর্তন হয়েছে তারই নেতিবাচক একটা ফলাফল হিসাবে আমরা এই রোহিঙ্গাদেরকে এখানে পেয়েছি। তো আমাদের যদি এটা সমাধান করতে হয় তাহলে এটা মনে রাখতে হবে যে মিয়ানমারের অভ্যন্তরে যতক্ষণ পর্যন্ত অনুকূল পরিবেশ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত মিয়ানমারের এই রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য আমরা যত চেষ্টাই করি সেটার সফল হওয়ার সম্ভাবনা কিন্তু কম। এখন প্রশ্ন হলো যে মিয়ানমারের এই অভ্যন্তরীণ বিবর্তনটাকে আমরা কিভাবে দেখছি। এখন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে মিয়ানমারে একটা বাংলাদেশের মতোই গত জুলাই অগাস্টে বাংলাদেশে যে ধরনের আমরা একটা গণ অভ্যুত্থান, তারুণ্যের নেতৃত্বে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, মিয়ানমারও এই ধরনের একটা বড় ধরনের সামাজিক পরিবর্তন ঘটছে। আমাদের এখানে আমরা রিলেটিভলি শান্তিপূর্ণভাবে এই লক্ষ্য অর্জন করতে পেরেছি। মিয়ানমারে সেটা করতে হচ্ছে সামরিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, যে কারণে আমরা ওখানে সিভিল ওয়ার দেখতে পাচ্ছি, থ্রি ব্রাদারহুড, আরাকান আর্মি, এদেরকে আমরা দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে মিয়ানমারের কাঠামোটা অনেক বেশি শক্তিশালী এবং তাকে যদি পাল্টাতে হয় তাহলে সেখানে এই সামরিক প্রক্রিয়ার বাইরে অন্য কোনো প্রক্রিয়া কার্যকর বলে প্রতীয়মান হচ্ছে না। এখন প্রশ্ন হলো যে আমরা আমাদের পররাষ্ট্রনীতিতে আমরা কিন্তু দুজনে বলেছেন, আমিও একটুখানি যোগ করি, আমরা খুব সাবধানী পররাষ্ট্রনীতি পরিচালনা করে থাকি, এখনো পর্যন্ত তাই করি। তার কারণ আমাদের সক্ষমতার, যেটা সাহেব বললেন, যে আসিফ বললেন, যেটা যে আমাদের
সক্ষমতাটারও আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের ইচ্ছা তো অনেক কিছুই থাকে, কিন্তু আমি পারবো কিনা সেটা তো আমার ভাবতে হবে। আমরা এখনো পর্যন্ত আমাদের বাইরে অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো প্রক্রিয়ার সাথে যুক্ত থেকে সেই দেশের নীতিকে আমার পক্ষে আনবার মতো উদ্যোগ আমরা নেইনি। গত 54 বছরে কোনো সরকার সেই রাস্তায় হাঁটেনি, এখনও আমাদের সেটা হাঁটছে না। তো কাজেই এখানে আমরা, আপনি প্রথম যেটা বলেছিলেন যে আমরা এখন যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, এই যে ধরেন এই ধরনের পলিসি, এখন আপনি যদি অন্যের নীতিকে ইনফ্লুয়েন্স করতে চান আপনাকে কিন্তু একটু অ্যাক্টিভ হতে হবে। তো কাজে আপনার ফরেন পলিসির অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে খানিকটা। এখন সেটা কি সম্ভব? আমার কাছে মনে হয় সেটা আমরা চেষ্টা করে দেখতে পারি কয়েকটা ভাবে। একটা হচ্ছে মিয়ানমারে এই যে এখন যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনের সাথে কি আমার কোনো সম্পৃক্ততা সম্ভব, সেটা আমরা খুঁজে দেখতে পারি। গতকাল বিশ্বে একটা আলোচনায় আমি ছিলাম। মিয়ানমারে এনইউজি বলে একটা সংগঠন বা বিরোধী পক্ষ, তারা যুদ্ধ করছে। পিডিএফ বলে আরেকটা সংগঠন আছে, তারা যুদ্ধ করছে। আরাকান আর্মি আছে, তারা যুদ্ধ করছে। ডায়াসপোরা, মিয়ানমারিজ ডায়াসপোরা বা রোহিঙ্গা ডায়াসপোরারা বাইরের পৃথিবীতেও আছে, তারাও কিন্তু বাইরের পৃথিবীতে সরব। আমাদের কারোর সাথে কি কোনো সংযোগ আছে? তো মিয়ানমারে যদি ভবিষ্যৎ, এই যে এখন যে তাদের একটা, আমি বলবো যে ব্রুইং টাইম, এই সময়তে তাদের সাথে যদি আমরা এনগেজড হতে পারি, তাহলে ভবিষ্যৎ মিয়ানমারে যে, আমি গণতান্ত্রিক বলতে চাই না, যদি গণতান্ত্রিক হয় খুবই ভালো, কিন্তু একটা যদি মোটামুটি ইনক্লুসিভ একটা পলিটিক্যাল সিস্টেম দাঁড়ায়, আমার বিশ্বাস তখন আপনি রোহিঙ্গাদের জন্য স্পেস তৈরি করতে পারবেন বা পারার একটা সুযোগ তৈরি হবে। কিভাবে সেটা করব? আমি একা বাংলাদেশ হিসেবে পারবো? আমার কাছে মনে হয় না আমরা সেই ব্যাপারে আমি যথেষ্ট আশাবাদী নই এখনও। তবে আমরা অন্যদের সাথে কাজ করার সুযোগ আছে। যেমন ধরুন মিয়ানমারের ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করছে আসিয়ান এই মুহূর্তে। তাদের 5 পয়েন্ট একটা ফর্মুলা আছে, সেটা দিয়ে তারা মিয়ানমারকে এই এখনকার যে স্টেলমেট আছে তার থেকে বের করে আনবার চেষ্টা করছে আসিয়ান অ্যাজ এ সংগঠন। এখন সে আসিয়ানের প্রধান হচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যিনি আমাদেরই বন্ধু। এখন গত পরশুদিন আসিয়ান সামিটে তিনি বলেছেন যে আমি মিয়ানমারের ব্যাপারে খানিকটা অগ্রগতি অর্জন করতে পেরেছি, কারণ তিনি মিয়ানমারের সামরিক সরকার এবং এনইউজি গভর্নমেন্ট, যার প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলেছেন এবং চেষ্টা করছেন যে এখন এই আসিয়ানের উদ্যোগে মিয়ানমারে পরিবর্তন আনতে পারেন কি না। কারণ আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমি একজন কূটনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থাকার সুযোগে এটা আমাদের জন্য সুযোগ। আমরা যদি আসিয়ানের সাথে সংযুক্ত হয়ে তাদেরকে বলি যে ভাই তোমার এই 5 দফার সাথে আমার এটা তুমি রাখো, যাতে রোহিঙ্গা ইস্যু এখানে সলিউশনের একটা যাওয়া যায়, কারণ এটা ইনক্লুসিভ সিস্টেম হলে তখন কিন্তু স্পেসটা ওপেন হবে এবং সেখানে আমরা চেষ্টা করে দেখতে পারি। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় যে জায়গাটা আমার জন্য আছে সেটা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে রাখাইনে যে ঘটনা প্রবাহ ঘটছে, অনেকে বলছেন আমরা আরাকান আর্মির সাথে এখন একটু অ্যাক্টিভলি এনগেজ হতে পারি, কিন্তু মনে রাখতে হবে যে আরাকান আর্মি নিজেরাও কিন্তু স্বাধীনতা চাচ্ছে না, তারা কনফেডারেশন বড়জোর চাচ্ছে। তার অর্থ হচ্ছে যে মিয়ানমার রাষ্ট্র হিসেবেই পরিবর্তন অভ্যন্তরীণভাবে পরিবর্তিত হতে পারে এবং সেখানে আরাকান আর্মি একজন একটি পার্টনার থাকবে। তো কাজে আমরা এই রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে যেন অতিমাত্রায় কাউকে প্রায়োরিটাইজ না করে ফেলি, এটা আমাদের সাবধানতা লাগবে। কারণ মিয়ানমার এখনও আরাকান আর্মি বা রাখাইন এখনও মিয়ানমারের অংশ। তো কাজেই সেখানে মিয়ানমার সরকার এবং প্রয়োজন অনুযায়ী আরাকান আর্মি, এবং যেহেতু চীন এবং ভারতের সরাসরি স্বার্থ আছে রাখাইনে, চীন আমাদের সাথে কিন্তু এছাড়াও ত্রিপাক্ষী বা ট্রাইলেটারাল মেকানিজমে চীন কিন্তু আমাদের সাথে কাজ করে, মিয়ানমার, বাংলাদেশ এবং চীন, এটা গত 22 সাল থেকে এটা কাজ করছে। তো কাজে চীনারা ইতিমধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আছে। ভারতেরও কিন্তু ওখানে ইন্টারেস্ট আছে, আপনারা জানেন কালাদান প্রজেক্ট, সেটা নিয়ে ভারতেরও আগ্রহ আছে। কাজে এই সব পক্ষকে কিন্তু আমরা পক্ষভুক্ত করতে হবে যে কোনো স্ট্র্যাটেজি যদি আমি নিতে চাই। আর লাস্ট যেটা লাগবে, রোহিঙ্গাদের নিয়ে কথা হয়, আমি কি রোহিঙ্গা প্রতিনিধি? রোহিঙ্গাদের লোক কোথায়? কাজে তাদেরকেও বাংলাদেশ, আমি রোহিঙ্গাদের কথা বলে লাভ নাই, রোহিঙ্গাদেরকেও আসবার সুযোগ দিতে হবে।
তবে আমার ধারণা একটা গ্র্যান্ড স্ট্র্যাটেজি যদি আমরা করতে পারি, যেখানে ASEAN থাকবে, মিয়ানমার থাকবে, মিয়ানমার দুই পক্ষই যদি সম্ভব হয়, চীন থাকবে, ভারতকেও আমরা রাখতে পারি, তাহলে, এবং অবভিয়াসলি ইউনাইটেড নেশনস, এবং মনে রাখতে হবে যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে তার ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় আগ্রহী, এবং সাম্প্রতিককালে আমরা নানান রকম আলামতও দেখতে পাচ্ছি এই অঞ্চলে তাদের আগ্রহ বাড়ছে, তো আমরা তাদেরকেও এখানে একটা শ্যাডো, বা তারা যদি আগ্রহী হয় তাদেরকেও আমরা এই কনসালটেশন রাখতে পারি। এর মধ্য দিয়ে যদি এটা করতে পারি আমরা, এখানে কিন্তু আমার খুব সাটল অ্যান্ড ভেরি প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি আমার লাগবে, যে অভিজ্ঞতাটা বাংলাদেশের এখনও নাই, কিন্তু এটা আমি সাবধান করছি। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমি রোহিঙ্গা সমস্যার একটা সম্ভাবনা দেখি, বাট চ্যালেঞ্জিং, এটা মনে রাখতে হবে, সহজ বিষয় নয় কিন্তু। এবং এটা আমার কূটনীতি এবং আমার ভূরাজনৈতিক দৃষ্টিভঙ্গি কতটা সাবলীল, কতটা আমি বলবো যে কতটা ধার সম্পন্ন, তার একটা টেস্ট কিন্তু হবে যদি এই সমস্যার সমাধান আমরা করতে চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, ইট ওয়াজ ভেরি ইনসাইটফুল। আমি এই কিছুটা রিলেটেড একটা প্রশ্ন নিয়ে আপনার থেকেই স্যার আবার শুরু করতে যাচ্ছি, যে এখন আমরা যদি আসলে বিশ্বের দিকে তাকাই, যে আমরা বিগ পাওয়ার কম্পিটিশন দেখি, যে ইউএস ইম্পেরিয়ালিজমের এগেইনস্টে এখন চায়নাকে আসলে একটা দৃশ্যমান শক্তি হিসেবে আমরা দেখতে পাচ্ছি, যেটা হয়তো বা 2 বছর আগেও এতটা ক্লিয়ার ছিল না। এখন তো ট্রেড ওয়ারের কারণে বোঝা যাচ্ছে যে আসলে মেইন ফোকাসটা কোন দিকে থাকবে, হয়তো বা এখনকার যুক্তরাষ্ট্র অ্যাডমিনিস্ট্রেশন এবং পরবর্তী আরও অন্তত 3-4টা অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত, বা আরও বেশি সময় পর্যন্ত আমাদের দেশে, আমাদের সঙ্গে গত সরকারের বলেন, এই সরকারের বলেন, হয়তো বা সামনের সরকারও চায়নার সাথে একটা ভালো ব্যবসায়িক সম্পর্ক থাকবে, যেহেতু তাদের কাছে ক্যাশ আছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা তাদের জিওপলিটিক্যাল ফ্রন্ট, এবং তারা একটা কিছু ক্ষেত্রে একটা নন ইন্টারফারেন্স নীতিতেও চলে, যে কারণে যে কোনো সরকারের সাথে হয়তো বা তাদের কাজ করাটা সহজ হয়। আবার অন্যদিকে যুক্তরাষ্ট্র, তারা এখনও পর্যন্ত দে আর দ্য স্ট্রংগেস্ট পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এখনও পর্যন্ত ওয়ার্ল্ড আসলে ওই সেন্সে বাইপোলার হয়নি। তো এই একটা হার্ড ওয়াটার্স আমরা আসলে কিভাবে নেভিগেট করব, এবং কিপিং প্রবাবলি বোথ অপশনস ওপেন, বিকজ আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই আমি বলবো যে সময় উপযোগী একটা প্রশ্ন করলেন। আমাকে একটু পেশাগতভাবেই আপনাকে জবাবটা দিতে হবে। তার কারণ হলো যে আমি পৃথিবীটাকে দেখি আমার দৃষ্টিভঙ্গিতে, আমার প্রয়োজনে নিরিখে, এবং সেটাই আমরা পররাষ্ট্রনীতি বলি। তো কাজেই আমার কি প্রয়োজন, আমার যেটা বলছিলাম, আমার বাংলাদেশ হিসাবে, আমার আইডেন্টিটি হিসাবে আমি সম্মানজনক জায়গায় থাকতে চাই। এটা আমি গরিব হই, ধনী হই, ডাজন্ট ম্যাটার, আমার এটা, আমি সম্মানটা চাই। এটা আমার 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আমার নিরাপত্তাটাকে নিশ্চিত করতে চাই। কারণ আমি চাই না আমার এখানে সংঘাত হলে তো আর কোনো উন্নয়ন আসবে না, আমার ইকোনমি থাকবে না। তো কাজেই আমার সম্মান, আমার নিরাপত্তা, আমার উন্নয়ন, এই 3টা জিনিসকে আমাকে একসাথে অ্যালাইন করে আসতে হবে। এবার আসেন তাহলে এটা প্র্যাকটিক্যালি আমি কোন অবস্থায় আছি। আমি আত্মমর্যাদা নিয়ে থাকবো, এটা আমার রাজনৈতিক সিদ্ধান্ত, এখানে অন্য কিছু নাই। এখানে আপনি পলিটিক্যাল উইল ইজ দ্য ফ্যাক্টর। আপনার পলিটিক্যাল উইল যদি থাকে আপনি থাকতে পারবেন, আর যদি উইল না থাকে তাহলে আপনি নিজেকে সারেন্ডার করে বসবেন, আরেকজন আপনাকে ডিকটেট করবে। এটা আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা তো আছে। এখন সেই জায়গাটাতেই আমার দরকার, যেটা এখন এখানে আপনি নিরাপত্তার বিষয়টা আছে। আমরা আমাদের ভৌগোলিক অবস্থানটা যদি দেখি, এই ভৌগোলিক অবস্থান আমার অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ বোথ। অপরচুনিটি, আমি চ্যালেঞ্জটাকে বলি, তারপর অপরচুনিটি আসবো। চ্যালেঞ্জ এই কারণে যে আমি সারাউন্ডেড বাই এ পার্টিকুলার কান্ট্রি, এ লার্জ কান্ট্রি, এবং সেই কান্ট্রিটারও কিন্তু দৃষ্টিভঙ্গি, জীবনবোধ বদলাচ্ছে। গত কয়েকদিন ধরে যদি আপনারা লক্ষ্য করেন, নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। ভারতের প্রধানমন্ত্রী মোদি কিন্তু অপারেশন সিন্দুরকে কিন্তু তিনি শেষ করেননি। তিনি বলছেন নিউ নর্মাল, অর্থাৎ একটা যুদ্ধ অবস্থাকে নিউ নর্মাল হিসাবে বলছেন। মনে রাখতে হবে, গতকালই দেখলাম ভারতের কিছু কিছু লোকজন বাংলাদেশে, আমরা এখানে লালমনিরহাটে বিমানবন্দর করতে, এয়ারবেস করতে চাই, সেটা গুড়িয়ে দেওয়া হবে, এরকম কথাবার্তা বলছেন। মানে এখানে ন্যারেটিভটা কি?
ন্যারেটিভটা হচ্ছে যুদ্ধাঙ্গদেহী একটা ন্যারেটিভ। আপনি উল্লেখ করছিলেন একটু আগে 2050 সালে কথা ভাবি তো আমরা। 2050 সালে চায়না হবে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ দক্ষিণে আমাদের এই এশিয়া অঞ্চলের জন্য। দ্বিতীয় যে জায়গাটা সেকেন্ড প্লেসে থাকবে সেটা হবে আসিয়ান। আসিয়ানের অর্থনীতি কিন্তু এখনও ভারতের চাইতে জি, ভারতে এখন এহেড, ভারতের চাইতে বেশি। তৃতীয়টা হবে ভারত। এই তিনটে অর্থনীতি হবে 2050 সালে এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি, সারা পৃথিবীর 5-6টা অর্থনীতির মধ্যে গুরুত্বপূর্ণ তিনটে অর্থনীতি। এখন এই তিনটে অর্থনীতির জায়গায় আমি কোথায় আছি জিওগ্রাফিক্যালি? কিন্তু আমি জাস্ট সিটিং মাঝখানে, মিডল অফ অল থ্রি অফ দেম। ক্যান আই থিঙ্ক অফ মেকিং বেস্ট আউট অফ দ্যাট সিচুয়েশন? আমার সিকিউরিটি ওয়াইজ যেটা চ্যালেঞ্জ হিসেবে আসছে সেটা আমি কিন্তু ইকোনমিতে এটাকে আমার উইন উইন বা বেনিফিট পয়েন্ট নিতে পারি। তো সেই জায়গায় আমাকে আমার সেখানে আমার প্রয়োজন দক্ষতা, এবং মনে রাখতে হবে যে এই যে আমরা ইকোনমির কথা বলছি 2050 সালে, এই সবগুলো অর্থনীতি কিন্তু এখনকার অর্থনীতির চাইতে অনেক গুণে বেশি এফিশিয়েন্ট হবে, অনেক বেশি টেকনোলজি ওরিয়েন্টেড হবে, অনেক বেশি নলেজ ওরিয়েন্টেড হবে। আমি যদি এই কাজগুলো করতে পারি, দেখেন এখানে কিন্তু পররাষ্ট্রনীতির সাথে আপনার অভ্যন্তরীণ বিষয় যুক্ত হয়ে যাচ্ছে। আমি যদি অভ্যন্তরীণভাবে আমার জনগোষ্ঠীকে এখানে তৈরি করতে পারি, তাহলে আপনি $100 ট্রিলিয়ন উপর অর্থনীতি কিন্তু চারদিকে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকার যে অর্থনীতি আছে তার 3 থেকে 4 গুণ বড় অর্থনীতি আপনার 3 দিকে হবে। কারণ আমি যদি তার সাথে সমন্বিতভাবে কাজ করতে পারি তাহলে কিন্তু আমিও বেনিফিটটা পাবো। আর যদি না করতে পারি তাহলে ওরা আমাদেরকে ভাসিয়ে ফেলবে। তার কারণ আমি ইনএফিশিয়েন্ট হলে আমাকে তো অটোমেটিক্যালি আবার অর্থনীতি আর টিকে থাকবে না। তো কাজেই এইখানে আমার স্বার্থ যেটা বললাম, মর্যাদা নিয়ে আমি টিকে থাকা, আমার নিরাপদ করা, এবং সেই নিরাপত্তাটা সামরিক যেটুকু প্রয়োজন সেটুকু তো আমরা রাখবই, নিশ্চয়ই রাখবো, কিন্তু তার পাশাপাশি তার চেয়েতেও বড় অস্ত্র আমার হাতে যেটা আছে আবার অর্থনৈতিক সুবিধার জায়গাটা, সেই জায়গাটা যদি আমি চমৎকারভাবে ব্যবহার করতে পারি, আমার কূটনীতি এবং সক্ষম কূটনীতি, এটা মনে রাখতে হবে, পেশাদার কূটনীতিক হতে হবে। বাংলাদেশের একটা কথা বলি, আপনারা যেহেতু এখানে আসছেন, বাংলাদেশের কূটনীতিটাকে আমরা মানে স্টেপ মাদারলি বিহেভিয়ার হিসেবে বা সেভাবেই দেখি। বাংলাদেশের কূটনীতি কখনোই যথেষ্ট গুরুত্ব পায়নি। আপনি ভারতের কূটনীতি যদি দেখেন, ভারতে দেখবেন আপনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী অর্ডার অফ প্রেসিডেন্সি কিন্তু 2 কি 3-এ থাকে, আর বাংলাদেশে আপনি দেখলেন যে 14-15 নম্বরে থাকে। আপনার গুরুত্বটা বোঝা যায় সেখান থেকে। তো কাজেই আপনার পররাষ্ট্রনীতিটাই হবে আপনার টুল বা আপনার পদ্ধতি, এই জায়গায় আপনার নিরাপত্তাটাকে নিশ্চিত করা এবং সাথে সাথে আপনার উন্নয়নটাকে নিশ্চিত করা। অর্থাৎ ভবিষ্যতে যদি আপনি সম্মান যেমন উন্নত একটা বাংলাদেশ দেখতে চান, তাহলে এই কূটনীতিতে আপনাকে বিনিয়োগ করতে হবে, তার যেটা মর্যাদা সেই জায়গায় দিতে হবে। এবং স্বাধীন বাংলাদেশে 2টা প্রতিষ্ঠানই স্বাধীনতার পরে তৈরি হয়েছিল, একটা হচ্ছে ডিফেন্স আর একটা হচ্ছে ডিপ্লোমেসি। আমরা ডিফেন্সে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করি, ডিপ্লোমেসিতেও সেই পরিমাণে ইনভেস্টমেন্ট করলে আপনি অনেক বেশি রিটার্ন পাবেন, এবং সেটা আমাদের জন্য, আমার ধারণা, দীর্ঘমেয়াদে অনেক বেশি লাভজনক হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার।